সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের এবারের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। আসলে কেউ কেউ ভুয়া খবর ছড়াচ্ছে 100-150 মারা গেছে। আরে ভাই, তখন 100-150 বাচ্চাই নেই। আর আমাদের কাছে, প্রত্যেকের কাছে, আমার 42 জন স্টুডেন্টের আমি ফর্ম টিচার, আমার 42 জনের নাম আছে। আমি ঘটনার সাথে সাথে আমি প্রত্যেকের সাথে কোঅর্ডিনেট করতেছি তার বাচ্চা বাসায় পৌঁছেছে কিনা, তাই না? এখন ধরেন আপনার বাচ্চা যদি না পৌঁছায় কিংবা হারিয়ে গেছে, আপনি বলবেন না? আপনি এসে তো বলবেন, স্যার আমার বাচ্চা হারিয়ে গেছে। এটা আমি লুকাতে পারবো? লুকানো সম্ভব? 50 জন মারা গেছে, আমি লুকানো সম্ভব যে না আপনার বাচ্চা মারা যায়নি? ইজ ইট পসিবল? পসিবল না। এটা ভুয়া কথা বলতেছে। আমার 42 জনের বাচ্চা, 2 জন আমার গেছে, হসপিটালে গেছে, আমি তাদের তথ্য নিয়েছি এবং তারা এই যে কিছুক্ষণ আগে টেলিফোন করেছে, তারা বাসায় ফিরেছে। এরকম যাদের মারা গেছে 2-4 জন, ধরেন সর্বোচ্চ 20 জন মনে করেন, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এই যে বাড়াবাড়ি করে যারা বলতেছে এটা তো ঠিক না। কারণ তারা জানেই না। তারা বলতেছে যে তখন স্কুল চলতে, স্কুল তো শেষ, তখন স্কুল ছুটি হয়ে গেছে, তখন 80% স্টুডেন্ট ডিসপাস হয়ে গেছে, চলে গেছে। এই 20% স্টুডেন্ট আশেপাশে খেলাধুলা, কথাবার্তা যাবে, হ্যাঁ কেউ ক্যান্টিনে খাইতেছে, বাচ্চাকে ক্যান্টিনে নিয়ে গেছে, ব্যাগটা রয়েছে, ব্যাগটা রেখে আবার ব্যাগটা নিতে আসছে, ঠিক এরকম। অ্যাকচুয়ালি প্রতিদিনই তো আমাদের 1টার দিকে ছুটি হয়ে যায়। 1টার দিকে ঘন্টা বাড়লেই, হ্যাঁ 1টা বাজতে 5 মিনিট বাকি থাকলে আমরা প্রিপারেশান নিয়ে নিই। হ্যাঁ, যেমন হোস্টেলের এই ট্রান্সপোর্টের বাচ্চাগুলো বের হয়ে যায়, 5 মিনিট আগেই বের হয়ে যায়। আর যারা ট্রান্সপোর্ট না, তাদের 1টায় ছুটি হয়। তো 1টায় ছুটি হলে আমাদের কিন্তু স্টুডেন্টরা অলরেডি লাইনে ধরে ফেলে 1টার মধ্যেই। হ্যাঁ, 1টা বাজতে 2 মিনিট বাকি আছে, কোনো রুমে 3 মিনিট বাকি আছে, লাইন কিন্তু ধরে ফেলছে। ঘন্টা বাজার শেষে সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা ডিসপাস হয়ে যায়। তো 1:10 মানে 5-7-এর মধ্যেই কিন্তু স্টুডেন্ট আমার 80% বের হয়ে যায়। এইবার 10 বাজলে দেখা যাচ্ছে স্টুডেন্ট চলে গেছে। কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে 10%, 20% স্টুডেন্ট গার্ডিয়ানরা একটু লেটে আসলো কিংবা এক্সামে আটকায় গেছে কোথাও। সেই স্টুডেন্টগুলো আমরা আবার মাইক দিয়ে যখন পাইনি তাদেরকে, তখন এই স্টুডেন্টগুলো আবার আমাদের কোঅর্ডিনেটর মিস তাদেরকে ডেকে নিয়ে এই দরজাতে, ওখানেই পাশের যে রুমটা, যেহেতু গার্ডিয়ান এসে খুঁজে পাবে, এই জন্য ওই রুমটাতে নিয়ে তাদেরকে বসিয়ে মিস ওইখানে দাঁড়িয়ে আছে যে তোমাদের গার্ডিয়ান আসলে তোমরা আবার চলে যাবে। ঠিক তখন আমিও স্টিল, আমার ওয়াইফ এবং আমিও সেখানে দাঁড়াইছিলাম। ঠিক 1:10-11 আমি এবার আমার ওয়াইফকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমার হাতে উনি খাবার দিলেন। এবার ওইখান থেকে নিয়ে আমি এই জায়গায় পৌঁছাইছি, এই যে দেখেন কতটুকু পথ, ওইখান থেকে এই জায়গায় পৌঁছাইছি। আর শব্দ, এবার ওই 10 মিটারের মধ্যে যারা, এখানে কিছু গার্ডিয়ান ছিল, ওই মুহূর্তে কিছু গার্ডিয়ান আইসে বাচ্চা নিতে, ওই দোলনাতে কিছু বাচ্চা খেলতেছিল, ওইখানে ধরেছিল, ওই জানলা গ্রিলটা ধরেছিল 2-1 বাচ্চা। আর আমাদের কোঅর্ডিনেটর মিসও ওইখানে দাঁড়িয়ে আছে। কোঅর্ডিনেটর মিস তাদেরকে ডিসপাস করছে। আর ওইগুলা যেহেতু দিয়ে যায়, 2 জন কোঅর্ডিনেটর ওই গেটেই দাঁড়িয়ে তারা, এবং সবসময় তারা দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে, আমি টিচার্স রুমে আসতেছি, যখনই শব্দ পাইছি তখন পিছনে তাকিয়ে দেখি অন্ধকার, হয়ে গেছে। তখন আমরা চেষ্টা করি যে এইদিকে বের হব। হ্যাঁ, তখন আমি দেখলাম যে আমার স্টুডেন্ট আবার আগুনের ওই পাশে, যেহেতু সিঁড়ির মধ্যে, আমি তো ওই পারে যেতে পারছি না। পরে আমি কিন্তু দৌড় থেকে সিঁড়িতে এসে দেখি আটকানো সিঁড়িতে। তো এই প্লেনের পাখাটায় এক সাইড একটু আটকে, আমি ডান হাতে যখন এটা ধাক্কা দিছি, দিয়ে আমার পুড়ে যায়। পরে আমি লাফ দিয়ে আমি এই জায়গায় আসছি যখন, তখন ওইটা আবার ব্রাস্ট করে। এবার আমি এখান থেকে দৌড় দিয়ে গিয়ে আমার ওই পিছনে গিয়ে ওই যে গ্রিলটা, হ্যাঁ ওই যে আপনার গ্রিলটা স্টুডেন্ট সহ খুলে আমরা আমার ওই দিকে আগুনের ওই পাশে ধরেন 4টা আছে, ওই 4টা স্টুডেন্টকে বের করি। কিছু স্টুডেন্ট ছিল যেমন ছাদের উপরে, মানে দোতলায় যারা ছিল, ওখানে কিন্তু কোনো আগুন না, এই পাশে আগুন না, উপরের কোথাও কিন্তু আগুন নাই, কিন্তু সব জায়গায় উপরেও কিন্তু ওই ধোঁয়াতে কিছু স্টুডেন্ট আহত হয়েছে, দগ্ধ হয়েছে। এইখানে কিছু, আর ওই যে বললাম যে ওই দোতলার সোজা যে রুম দুটা, হ্যাঁ এখানে প্রচণ্ড যখন আগুন জ্বলতেছে, আমি বুঝলাম না, আমার যে রুমের স্টুডেন্টগুলো, আমার যে রুমগুলো, ওখানে কিন্তু আগুন ঢুকেনি, কিন্তু তাদের জামা কাপড়ে হয়ে গেছে, ওই দূরের এই তাপেই পুড়ে গেছে। শিক্ষক অলরেডি আমাদের 2 জন মারা গেছে। কোঅর্ডিনেটর আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার একজন, কোঅর্ডিনেটর একজন, কোঅর্ডিনেটর মিস মাহরিন চৌধুরী, আর হচ্ছে মাসুকা মিস।
এই দুজন মারা গেছে এই জায়গাতে। হ্যাঁ শুধু এবং এটার এই যে সিঁড়িটা দেখছেন না, এই উপরে একটা ছেলে, যেমন যে ছেলেটা মারা গেছে আমাদের ইংলিশ মিডিয়ামের, ওই ছেলেটাও ওই সিঁড়ির ওইখানে যে পানির ওইখানে পানি খাচ্ছিল। আর ওইটা কিন্তু ঠিক এভাবে পড়ছে আপনার। হ্যাঁ এই যে দেওয়াল, এই দেওয়ালের কোন জায়গায় কিন্তু বিন্দুমাত্র ক্ষতি হয়নি। প্লেনটা এই যে এখান দিয়ে এসে এভাবে ধাক্কা লেগে এইভাবে পড়ছে, বুঝতে পারছেন? এইভাবে পড়েনি, কিন্তু ভিতরে ঢোকেনি, বিল্ডিংয়ের ভিতরে ঢোকেনি, এইভাবে গিয়ে ছেঁচড়ায় গিয়ে এখানে ধাক্কা লেগে এইভাবে পড়ছে। আর এইটা সম্পূর্ণ নিচেও ঢোকেনি। আমি যখন ধাক্কা দিই দরজা বের করে আসি, তারপরে এটা সম্পূর্ণ ভিতরে ঢুকছে, মাটির নিচে ওই যে বালিটালি গর্ত হয়ে গেছে না, এটা পরে ঢুকছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক কিভাবে বিমান দুর্ঘটনার বাস্তব পরিস্থিতিটি বর্ণনা করছেন, অথচ এই ঘটনাকে নানান রঙের রং চড়িয়ে এমনভাবে উপস্থাপনা করা হয়েছে এবং দেশব্যাপী সেটা এতটাই আলোড়ন তুলেছে যে আমাদের কাছে সত্যের চেয়ে মিথ্যা অনেক অনেক গুণ বড় হয়ে গেছে। এই শিক্ষক যা বলেছেন তার একটি সারমর্ম আমরা পেয়ে যাচ্ছি আরেকজন শিক্ষকের জবানিতে। আসুন সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি। পরবর্তীতে যখন আমরা ডিসিশনটা নিলাম, আমরা বাচ্চাদেরকে একটা কথাই বলেছি যে তারা আমাদের বাচ্চা, তোমরা বাবা চলে যাও, কারণ এরপরে কোনো কিছু হলে আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা দেখতে চাই না এখানে কোনো কিছু, আর যারা বাইরে তারা থাকতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমার বাচ্চারা সবাই কিন্তু চলে গেছে, দেখেছেন, কাউকে কিছু বলতে হয়েছে? তো বাচ্চাদের সাথে আমরা মানবিক হয়ে আমাদের আপনারা একটু সবাই মিলে একটু সময় দেন, আমরা একটু গুছাই, আমরা স্লো আছি, আমরা বুঝি, আমরা ঠিক হয়ে যাব, বাট আপনারা আমাদেরকে একটু সময় দেন প্লিজ। আমি এটাকে, আমার একটা সহজ কথা হলো, ডেফিনেটলি ভুল ধারণা, আমি আপনাকে সহজ করে বলি। আর অ্যাক্সিডেন্ট যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে, সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে, কিন্তু স্কুলে কিছুটা সম্ভব। এখানে ক্লাস হয়, কোন কোন বাচ্চা এখানে, কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি। তোমরা বলতেই পারি যে এই কজন পাওয়া গেছে, এই কজন নিখোঁজ, এই কজন ভালো আছে, বা এই কজন নাই। তো এটা আসলে করাটা খুবই ইজি, আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেমই নাই। আমি যদি বলি আমরা বলবো না, এটা আসলে মানে আমি বলবো যে আসলে ইনফরমেশন গুলা খুব খারাপ ভাবে ইনফরমেশন গুলা হচ্ছে আর কি যাচ্ছে। আর ছোট মানুষ তো ওটা বুঝতে পারে না। ওদেরকে আমি এটা গতকালও বলেছি, বাবা আমি যদি বলি আমি সংখ্যা কমিয়ে বলবো, উপায় আছে? ওনার বাচ্চা, আপনার বাচ্চা, এর বাচ্চা আমার এখানে, আমি বলবো বাচ্চা কোনোদিন ছিল না, সম্ভব? কোনোদিন সম্ভব না। হ্যাঁ হয়তো তাৎক্ষণিক হতে পারতো, দ্রুত হতে পারতো, এটা একটু দেরি হচ্ছে, কিন্তু তোমরা বলছো মিসিং, এটা কোনোদিনই সম্ভব না একটা প্রতিষ্ঠানের পক্ষে। হ্যাঁ, তো এইটুকু আর কেউ আপনারা খালি আপনারা কাজী বিলকিস আইরিন, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের হেড, আর আমি এখানকার ডাইরেক্টর হিসেবে কাজ করি ভবন 7-এ। আমি এখানে আজকে 23 বছর কাজ করছি। ম্যাম আপনার নামটা একটু বলুন না প্লিজ। কাজী বিলকিস আইরিন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তিনি কিভাবে ব্যাখ্যা করছেন এই হত্যাকাণ্ডের বিষয়টি যে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না, এখানে যে কোনোভাবেই লাশ গুম করা সম্ভব না, এবং কেন সম্ভব না তা অত্যন্ত চমৎকারভাবে তিনি ব্যাখ্যা করেছেন। অথচ এ নিয়ে আমাদের কিছু তরুণ তরুণী কী ধরনের অভিযোগ উত্থাপন করছেন, মায়ের চেয়ে মাসির দরদ দেখিয়ে কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং কী ধরনের মিথ্যাচার করছেন, আসুন তার কিছু ভিডিও ক্লিপ আমরা দেখে আসি। আমি সরাসরি না হলে 40 জনের লাশ দেখছি, তারপর আমি ওখান থেকে বের হয়েছি, আমি ওখানে পারতেছিলাম না। এখানে একটা আর দুইটা লাশ না। আপনারা যে নিউজ নিতেছেন ভাই, মিনিমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। যতদিন পর্যন্ত লাশ সবাই লাশ পাবে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি পরীক্ষা, সচিবালয় সবকিছুগুলো হবে। এর আগে যদি লাশ না পায় তাহলে লাশ দায়িত্ব নেবেন। যারা লাশ পাইছে, যেগুলো লাশ বোঝা যায়, এগুলো 30 না 35 জন বলছে মিডিয়াতে, আর যেগুলো কয়লা হয়েছে, যেগুলো বোঝা যায় না, এগুলো এখন অভিভাবক ঘুরতেছে 50-100 অভিভাবক এমন ঘুরতেছে, তারা অনেক অভিভাবক ঘুরতেছে, তারা এখন লাশ পায় নাই। আপনাদের সংখ্যা জানতে চাইবো,
যে আপনি যে সংখ্যাটি বললেন আপনি সেখানে উপস্থিত ছিলেন কিনা এবং ছিলাম আমার বাইরে ছিল, আমি ছিলাম না, আমার বাইরে ছিল। ভিডিও আছে, ভিডিও কই? ভিডিও আছে। যতদিন পর্যন্ত লাশ সবাই লাশ পাবে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি পরীক্ষা, সচিবালয় সবকিছুগুলো হবে। এর আগে যদি লাশ না পায়, তাহলে লাশের দায়িত্ব নেবেন। আন্টি লাশটা পাইছিল, ভিডিও আছে, আন্টি লাশটা পাইছিল, রাত্রে 2টার সময় আন্টি লাশটা পাইছিল। দাও ভাই, বর্তমানে আধুনিক যুগ, এই কয়লা ডিএনএ টেস্ট করে সবার লাশ শনাক্ত করতে হবে। এই লাশগুলো কোথায়? নাইলে ইউনুস, ডাক্তার ইউনুসে এগুলা জবাব দিতে হবে, এই লাশগুলো কোথায় গেল। প্রথমে আমি বলবো কালকে যে আমি আমাদের যেহেতু পাশেই আমাদের ক্যাম্পাস, সেখান থেকে যখন আমরা আসছি আমি নিজের হাতে 60 থেকে 70টা লাশ আমরা বের করছি, যেগুলো অজ্ঞাত পরিচয়, এদের কোনো চোখ নাই, মুখ নাই, দাঁত ছাড়া, এদের ডিএনএ টেস্ট ছাড়া চেনা অসম্ভব। সেখানে পুলিশ আর্মি বলতেছে 20 থেকে 15 জন মারা গেছে, এর থেকে বেশি আমরা নিহত পাইনি, আহত সংখ্যা বেশি। অথচ আমাদের ভলেন্টিয়ারদের, কালকে আমরা ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলাম, আমাদেরকে বলা হয়েছে যে আপনারা চলে যান, লাশ নাই। 1টা 2টা বাজে, 12টা বাজে, রাত্রেবেলা এখান থেকে লাশ বের করা হয়েছে, বালতি বালতি পরে হাড়গুড্ডি বের করে আর্মিরা ফালাই দিতেছিল। এটা আশা করছিলাম আমরা বাংলাদেশ আর্মির থেকে? অবশ্যই না। পুলিশ একটা অবিশ্বাসের জায়গা হয়ে গেছে আমাদের, কিন্তু আর্মিও এই কাজটা সেম করলো। এখন আর্মিদের প্রতি আমাদের রেসপেক্ট নাই। আর্মিরা কালকে কিভাবে মাইলস্টোন কলেজের প্রিন্সিপালের গায়ে হাত তুললো? শুধু তাই নয়, রিপোর্টাররা যখন জিজ্ঞেস করতেছিল যে স্টুডেন্টদেরকে যে লাশের সংখ্যা কিরকম বা আপনারা কিরকম দেখতেছেন, তখন বলতেছে কি যে স্টুডেন্ট যখন বলতেছে অনেক লাশ বা সংখ্যা বলতেছে, তখন গিয়ে আর্মিরা তাদের উপরে রেগে যাইতেছে, থাপ্পড় দিতেছে। এরকম প্রত্যেকটা হাসপাতালে বলা হয়েছে লাশের সংখ্যা না বলার জন্য। আপনারা যে বলতেছেন যে স্টুডেন্ট 40 জন মরছে, 50 জন মরছে, একটা খুবই দুঃখজনক একটা সংবাদ হলো গিয়ে এখানে 12টা ক্লাসরুম ছিল, টোটাল 12 থেকে 13টা ক্লাসরুম, প্রত্যেকটা ক্লাসরুমে ছিল 50 থেকে 60 জন স্টুডেন্ট। প্লেনটা নাইমার সাথে সাথে ধাও ধাও করে উঠছে 6টা, সো 50 × 6 530, 200 থেকে 300 জন ছাত্র এখানে নাই। আপনারা যে বলতেছেন 19 জন নিহত, 19 জন কোন সেন্সে নিহত হয়? এটা তো দেখলেই বোঝা যায় যে 19 জন নিহত না, স্পেশালি যখন ক্লাস চলতেছিল, ক্লাসরুম সব ভর্তি ছিল। হ্যাঁ, আপনারা দেখেন নাই যে ধাও ধাও করে উঠতেছে? প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে অনর্গল যারা কথা বলে যাচ্ছে, তা থেকে মনে হয় তাদের একটি পূর্ব প্রস্তুতি ছিল। অনেক আগে থেকেই তারা এমন প্রস্তুতি নিয়ে রেখেছিল যে এই বিষয়টিকে অবলম্বন করে তারা মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন। একদিক থেকে তাদের সেই উদ্দেশ্য অনেকাংশেই সফল হয়েছে। মানুষের আবেগ এবং সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তারা যে ধরনের বক্তব্য দিয়েছে, তার মধ্য দিয়ে যদি নেপথ্যে কোনো শক্তি থাকে যারা তাদেরকে সমন্বয় করছিল কিংবা দীর্ঘদিন ধরে তাদেরকে প্রশিক্ষিত করছিল, তাহলে বলতে হয় তাদের সেই উদ্দেশ্য প্রায় 80% সফল হয়েছে। তাদের এই যে বহুমুখী বক্তব্য, যেখানে আমরা সমাজনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক বিষয়, মনস্তাত্ত্বিক বিষয়, প্রশাসনিক বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়, আমাদের মানবিক অবক্ষয়ের বিষয় এবং কি অনেক বৈজ্ঞানিক তথ্যর যে উপস্থিতি লক্ষ্য করছি, সেটি কিন্তু কোনোভাবেই কোনো সাধারণ ঘটনা নয়। যদি দীর্ঘদিন থেকে তাদেরকে প্রশিক্ষণ দেয়া না হয়ে থাকে, তাহলে অনর্গলভাবে এ ধরনের গোছানো কথা তাদের পক্ষে বলা সম্ভব নয়। একইভাবে এ সম্পর্কে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে এই দুর্ঘটনাটি পূর্ব পরিকল্পিত, এবং এই জন্য তারা দায়ী করছেন যারা এটি মেনটেনেন্সের দায়িত্বে ছিলেন সেই ইঞ্জিনিয়ারদের। তারা মনে করছেন সেই ইঞ্জিনিয়ারদের কেউ না কেউ বাইরের কোনো শক্তির ইন্ধনে বা ইশারায় কাজ করেছেন এবং তারই ফলশ্রুতিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনাটি যে মাইলস্টোন কলেজে ঘটলেই এই পরিস্থিতি সৃষ্টি করা যাবে, লাশ গুমের অভিযোগ করা যাবে, বিষয়টি এরকম নয়। এই ধরনের প্রশিক্ষণ সাধারণত যে ধরনের আরবান এরিয়াতে হয়ে থাকে, সেখানে যে স্পটে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকুক না কেন, তাতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা থেকেই যায়, এবং সেই প্রাণহানির বিষয়টিকে কেন্দ্র করে যে কোনো স্থানে যে কেউ লাশ গুমের অভিযোগ করতেই পারত। হয়তো এটি তাদের পূর্ব পরিকল্পিত একটি বিষয় ছিল। সচিবালয়
শাহবাগ, মাইলস্টোন, শিক্ষা বোর্ড এবং শিক্ষা ভবনে সম্মিলিতভাবে যে ধরনের আন্দোলন গড়ে তোলা হয়েছে তা থেকে এটি সন্দেহ করা অমূলক হবে না যে এটি ছিল একটি পূর্ব পরিকল্পনারই অংশ। বিমান বাহিনী তাদের যে তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে আসলে কী ধরনের ঘটনা ঘটেছিল। যদিও আমাদের দেশে এ ধরনের তদন্তের যে ফলাফল তা খুব সুখকর নয়, তাই আমরা আশা করব সরকার এবং বিমান বাহিনীর প্রধান এই বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে, বিশেষ করে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টি মাথায় রেখে অত্যন্ত সিরিয়াসলি এই বিষয়টি তদন্ত করবেন এবং তদন্ত করে দেখবেন যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাদের সাথে বাইরের কারো বিশেষ কোনো যোগাযোগ আছে কিনা। এক্ষেত্রে তাদের সবকটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন গ্রুপে যুক্ত থাকার যে বিষয়গুলো সেগুলো আমলে আনতে হবে। একই সাথে আমলে আনতে হবে তাদের পারিবারিক এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, সেই সাথে আনতে হবে তারা নিয়মিত কাদের সাথে ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে যোগাযোগ রক্ষা করে সে বিষয়টিও। প্রিয় দর্শক, এবারের যে ঘটনা সেখানে আমরা কিছু কিছু সাংবাদিককে দেখেছি অত্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে। প্রিয় দর্শক, আসুন আমরা তারই একটি ভিডিও দেখে আসি যেখানে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানান রকম প্রশ্নের মধ্য দিয়ে একটি মেয়ে কী ধরনের মিথ্যাচার করছে, কী ধরনের ভণ্ডামি করছে এবং সেই সুদূর সাভার থেকে এই উত্তরায় এসে কেন কোন উদ্দেশ্যে একটি আন্দোলনের নেতৃত্ব দিয়ে এরকম জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে সেটি আমরা বুঝতে পারবো। আমরা কি মানুষ না? অনেকে মানুষ না। আমরা চাই যে সরকার থেকে যে তালিকা দেখেছেন আপনি? দেখেছি। ওখানে তো ওরা বলতে 27 জন। 27 জন। 27 জন। ওরা 27 জন না, 200 উপরে মানুষ মারা গেছে। যদি বলেন 200 জন মারা গেছে, 200 জনের নিচে ফ্যামিলি আছে, বাবা মা আছে, কেউ তো এখানে আসে নাই হসপিটালে। আমি শেষ করি কেউ তো এখানে আসে নাই, ঠিক আছে? বাবা মাও হসপিটালে, কোনো হসপিটালে নাই, ঠিক আছে? কোনো হসপিটালে যারা নিখোঁজ, আমি বলি যারা নিখোঁজ, কেউ বলে না যে আমার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আমি খুঁজে পাচ্ছি না, লাশ খুঁজে পাচ্ছি না। আমি শেষ করি আগে। এখানে ঢাকা মেডিকেলে যান অনেক বাবা, অনেক মা দাঁড়ায় আছে যে আমার সন্তানের আমরা পাচ্ছি না। ঢাকা মেডিকেলে কোনো লাশ নাই। ঢাকা মেডিকেলে যান আপনি? ঢাকা মেডিকেলে যান। ঢাকা মেডিকেল থেকে আসছি আমরা বলতেছি। ঢাকা মেডিকেলে কোনো লাশ নেই, আছে বার্ন ইনস্টিটিউটে, ঠিক আছে? ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউট বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? বার্ন ইনস্টিটিউটে কয়জন মানে নিখোঁজ এরকম পরিবার আছে বলেন? এটা জানেন না? ও না আসলে আপনি থাকবেন, আপনার নাম কি? আছে কি নাই? আমার কাছে নেই, আমার সিনিয়র যারা ওদের কাছে আছে। কতজন লিস্ট আছে আপনাদের? আমাদের কাছে প্রায় লিস্ট আছে আপনার 113 জনের 12 জনের লিস্ট। এটা কি মারা গেছে? লাশ খুঁজে পাচ্ছেন না? কার কাছে আছে লিস্টটা? কোথায়? আমার সিনিয়র ভাই। ওনার নাম কি? সিনিয়র ভাইয়ের নাম কি? উনি কোথায় পড়েন? উনি কোথায় পড়েন? নিয়ে আসতে পারেন নাই? হোয়াটসঅ্যাপে লিস্টটা নেন আপু, হোয়াটসঅ্যাপে লিস্টটা নেন। আমরা কেবল লাইভ দেখাবো 200 জন মারা গেছে। আচ্ছা, আপনারা কি আসলে এগুলোর তথ্য জানেন নাকি না জেনে আসলে কথা বলছেন? আচ্ছা, স্কুল থেকে বলা হয়েছে যারা মিসিং আছে তাদের নাম তালিকা দেওয়া, আপনি কি সেখানে দিয়েছেন? 200 জনের নাম কি দিয়েছেন এখানে? হ্যাঁ, 28 জন নামটা আসছেন কেন? 28টা নামটা দেন, নাম তালিকা নিয়ে আসেন এখানে এসে। 28টা নামটা দেন। টঙ্গী না, কোথায় এটা? আপা ওই যে এখানকার স্টুডেন্ট না, আপনি কথা বলতে পারেন না। কেন বলতে পারবো না? ছবিটা দেন, রাইসের ছবিটা দেন, আমরা দেখাবো যাকে খুঁজে পাওয়া যায়। রাইসের ছবিটা দেন। আমার কাছে নাই। রাইসা মনি তো কালকে তার ফ্যামিলিটা লাস্টটা পেয়েছে। হ্যাঁ পাইছি। আচ্ছা, তাহলে আপনি কি বলতেছেন আপনি দেখার জন্য আসছেন, অন্য কোনো কিছু না? আমি কেন প্রতিবাদ করতে আইছি? আপনি কোথা থেকে আসছেন? আপনি কোন স্কুলে? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যাদের কথা বললাম তাদের সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা যে আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের ভূমিকা পালন করছে সেটিও যেমন নিশ্চিত নয়, কিংবা কোনো বহিরাগত সন্ত্রাসী যে এক্ষেত্রে সম্পৃক্ত হয়ে বিষয়টিকে জটিল করে তুলছে সে ব্যাপারেও কিন্তু আমরা নিশ্চিত নই। সবই হচ্ছে আমাদের সন্দেহের বিষয়, হলে হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু
যখন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত নেতা বা নেত্রী এই ধরনের অসত্য বক্তব্যকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপনের চেষ্টা করেন, সেই বিষয়টিকে কিন্তু আমরা হালকা করে নিতে পারি না। তিনি আসলেই কি এই দেশকে ভালোবেসে এদেশে রাজনীতি করছেন, না বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে রাজনীতি করছেন, সেই প্রশ্ন কিন্তু করাই যায়। আসুন এ প্রসঙ্গে আমরা তেমনি একজন অত্যন্ত পরিচিত রাজনৈতিক নেত্রীর বক্তব্য শুনে আসি, যিনি কিছুদিন আগেও ভারতের একটি গণমাধ্যমে বক্তব্য দিয়ে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তার নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কার কথা বলছি। তিনি হচ্ছেন আমাদের বিএনপি দলীয় তুখুর সংসদ সদস্য রুমিন ফারহানা। আসুন আমরা দেখে আসি তিনি এ প্রসঙ্গে কি বলছেন। কালকে থেকে আমরা লক্ষ্য করলাম সরকারের মধ্যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। নিহত কতজন হয়েছেন তার সঠিক কোনো তালিকা সরকার দিচ্ছিল না। আহত কতজন হয়েছেন সেটাও বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার নয়, কারণ একটা ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছেন এটা স্কুল কর্তৃপক্ষ জানে, কতজন শিক্ষক আছেন সেটাও জানে, স্কুল ছুটির কয়েক মিনিট আগে কতজন ছিলেন সেদিন উপস্থিতি কতজনের, শিক্ষক কতজন উপস্থিত, স্কুলের কর্মকর্তা কর্মচারীরা কতজন উপস্থিত সেটাও তারা জানেন। সুতরাং এই সংখ্যাটি বলা বা এই সংখ্যাটিকে কমিয়ে দেখানোর কোনো চেষ্টা সরকারের তরফে করার কোনো কারণ ছিল বলে আমি মনে করি না। রাজনৈতিক সরকারগুলো অতীতে অনেক সময় তথ্য লুকিয়েছে। আমরা অতীতে সরকারকে দেখেছি তথ্য লুকিয়ে ভুল তথ্য মানুষকে দিতে। তার কারণ ছিল তাদের একটা রাজনৈতিক সরকার ছিল, তাদের একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল, সেগুলো কারণ হতে পারে। কিন্তু এই সরকারটি তো কোনো অ্যাম্বিশন থাকার কথা না, এই সরকারটি তো হবে ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল, কিন্তু আমরা না দেখছি সরকারের মধ্যে ট্রান্সপারেন্সি, না পাচ্ছি অ্যাকাউন্টেবিলিটি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তিনি কিভাবে এই সরকারকে এই ঘটনার জন্য দোষারোপ করছেন এবং তিনি অনেকটাই নিশ্চিত যে এখানে লাশ গুম করা হয়েছে। পাশাপাশি তিনি কিন্তু এটাও ব্যাখ্যা করছেন যে এই সরকারের এই ধরনের লাশ গুম করার কোনো প্রয়োজনীয়তা ছিল না, তারপরও সরকারের মধ্যে তিনি কোনো অ্যাকাউন্টেবিলিটি দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না এটি তিনিই ভালো জানেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এদেশে যারা গুজব ছড়ায় তারা কিন্তু খুব দায়িত্বশীল কোনো পদে থাকেন না, কিন্তু এই আমরা প্রথম একজন গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল নেত্রীকে পেলাম যিনি গুজবের পৃষ্ঠপোষকতা করছেন এবং নিজেও সেই গুজবকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। এদিক থেকে আমরা বোধহয় এদেশে প্রথম একজন গুজব রানী পেয়ে গেলাম, যে গুজব রানীর নাম রুমিন ফারহানা। প্রিয় দর্শক, এবারের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।